আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। শুরুতেই দেখিয়ে দিচ্ছি আজকের ব্লগে কী, কী থাকছে। আমি আমার এই ডিপ ফ্রিজের উপরে এখানে একটা স্টিকার ছিল, ভুলে ওইটা উঠাই ফেলছি, যার কারণে দেখতে এটা অনেক বাজে লাগে। তো এর জন্য আমার কাছে এই যে এই স্টিকারটা ছিল, আছে অল্প একটু, তো এটা আমি এখন লাগাই দিব। এটা জাস্ট নিচে থেকে এই কাগজটা উঠে তারপরে এখানে লাগাই দিব আর কি। তো এটা এখানে লাগানোর পরে দেখতে ভালো লাগবে, সাদা হবে। আর এটা কালো হওয়ার কারণে এটার ভিতরে যে ধুলাবালি এগুলি দেখা যায়, দেখতে খারাপ লাগে। অনেকদিন পর, পর ভিডিও দিচ্ছি, এজন্য হয়তো অনেকেই আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। তো অনেকেই আমাকে ভুলেও যাচ্ছেন। মাঝে মধ্যে অনেকেই মেসেজ দেন যে, "আপু ভিডিও দিচ্ছেন না কেন?" তো ভিডিও দেরিতে দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমি একটু বাড়িতে ঢাকায় দৌড়াদৌড়ি করছি। সময় পাচ্ছি না ভিডিও এডিট করে আপনাদের মাঝে আপলোড করা পর্যন্ত। তো আজকে হলো বাসায় তো ছিলাম, মানে ফেনী থেকে আবার আসছি, আবার যাচ্ছি, এরকমই হচ্ছে। তো সবসময় ভিডিও করা হয় না। বাসায় এই ছোট্ট আমার যেই শোকেসটা আছে, ওইটার যে জিনিসগুলি আছে সেগুলি বের করে পুরো শোকেসটা মুছে নিয়েছি প্রথমে। প্রথমে বীজাণু একটা দিয়ে মুছে, তারপরে আবার ফেফার দিয়ে মুছে, টিস্যু দিয়ে মুছে একদম ক্লিন করে নিয়েছি। এখন সব কিছু আবার গুছিয়ে রাখা আর কি। তো আমি চাচ্ছিলাম যে এক এক সেলফে এক এক কালার করে ম্যাচ করে এভাবে রাখবো, কিন্তু হচ্ছে না, ছোট জায়গা তো, জিনিস বেশি, এর জন্য। তো একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি ম্যানেজ করে আর কি। দেখা যাক কীভাবে করি আর কি। তো সবগুলো একসাথে রাখাও যাচ্ছে না কালার ওয়াইজ। তো দেখতে, দেখতে আমার আম্মার মৃত্যুর ৪০ দিন পারও হয়ে গেছে। আসলে যে সময় যে কারো জন্য থেমে থাকে না, সময় সময়ের গতিতে চলে, সেটাই বাস্তবতা আসলে। কীভাবে যে চোখের পলকে আবার ৪০ দিন আমাদেরকে রেখে আমার মা আ দুনিয়ার বুক ছেড়ে মাটির বুকে আছেন। এটাই নিয়তি, এটাই আমাদেরকে মেনে নিতে হবে সবাইকেই। তো যাই হোক, অনেকে আমার বড় ছেলের কথা জানতে চান যে ভিডিওর মাধ্যমে আমি আমার বড় ছেলের কথা একটু বলি যেন। তো আপনারা অনেকেই জানেন আমার ৩ ছেলে। তো বড় ছেলে কানাডায় পড়াশোনা করে, পাশাপাশি জবও করে। তো আর হচ্ছে মেজো ছেলে তো অনার্স পড়তেছে, 3rd সেমিস্টারে পড়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। আর ছোটটা ক্লাস 10 এ পড়ে। তো বড়জনের কথা বলছিলাম, ও পড়াশোনা করতেছিল কম্পিউটার সায়েন্সে আর কি। প্রোগ্রামিংয়ের উপরে। তো এখন ও হচ্ছে এতদিন টরন্টোতে ছিল, তো পিআরের জন্য একটা কোর্স করেছিল ১ বছরের ফাঁকে আর কি। তো ওইটা শেষ হয়েছে, ২৩ তারিখে ওর ফাইনাল এক্সামও হয়েছে আলহামদুলিল্লাহ। তো এরপরে ওর পিআরের জন্য আল্লাহর রহমতে ট্রাই করবে, মানে অ্যাপ্লিকেশন করবে। তো ওই অনুযায়ী আবার ওর জবটাও ওভাবে হবে গভর্নমেন্টের আন্ডারে মনে হয় এরকম। তো যার কারণে ও ওইভাবে ও চেষ্টা করছে। আল্লাহর রহমতে ২ টা জব করতেছে ২ টাইমে। তো সেই জবেও মোটামুটি আল্লাহর রহমতে ওর খরচ ও চালাচ্ছে। মাঝে মধ্যে ফাঁকে ফোঁকে আমাকেও গিফট পাঠায়, টাকা পাঠায় আমার অ্যাকাউন্টে। আবার মেজো ভাইয়ের জন্য মোবাইল কেনার জন্য টাকা দিয়েছে, একটা আইফোন কেনার জন্য। এই সেই আর কি। তো আমরা দিতে হয় না আলহামদুলিল্লাহ। ওর পড়াশোনার খরচ ও নিজে চালায়। ১ম ৬ মাস সাপোর্ট দিয়েছি। কারণ ১ম দিকে বাচ্চারা যখন যায় তখন তো কিছুই বোঝে না। জব পাওয়া না পাওয়া এটা অনেকটা থাকে একটু, ফায়ও নাই আর কি ১ম ৪-৫ মাস। পরে আল্লাহর রহমতে পেয়েছে। ১ম দিকে তো আর ওরকম বেতনও ভালো থাকে না। তো এখন আল্লাহর রহমতে বেতনও ভালো, জবও করতেছে। সব মিলিয়ে আর আছে, সেটআপ হওয়ার চেষ্টা করতেছে। বাকিটা আল্লাহর উপরে। মানুষের চেষ্টাটাই আল্লাহ দেখবেন। দুনিয়া আখেরাতের জন্য আমার ছেলেগুলি কল্যাণকর ভূমিকা পালন করতে পারে। ছেলেরা যেন দুনিয়া আখেরাতের জন্য কল্যাণমুখী হয়, এই দোয়া করবেন সবাই। তো আসলে ছেলে সন্তান পালা যেমন মা-বাবার অনেক বেশি গুরুদায়িত্ব, তেমনি তারাও নিজেরা যেন আল্লাহর কাছে দোয়া করে। আমরাও দোয়া করি মা-বাবা হিসেবে। তারাও যেন নিজেদের জন্য দোয়া করে এবং চেষ্টা করে যেন দুনিয়া আখেরাতের জন্য অনেক বেশি কল্যাণকর নিজেরা হতে পারে। তো যাই হোক, দেখতে, দেখতে আমার শোকেসটা গুছানো হয়ে গেছে। এরপরে একটু বিকেলের নাস্তা তৈরি করব। সেজন্য এসেছি একটু ওই যে ঝাল পিঠা আর কি, সেটা বানানোর জন্য। তেল বেশি পড়ে গিয়েছিল, এজন্য আরেকটু নিয়ে নিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে একটু ভেজে নিব। আর একটু রসুন দিয়ে দিচ্ছি।
তো আজকে হচ্ছে ওই যে আমার সকালের যে রেহানা, সে সকালে আসেনি, বললাম যে বিকেলে আসতে, তো ওই জন্য বিকেলে এসেছে। বিকেলে আসাতে সুবিধা হয়েছে, ভাবলাম যে একটু বিকেলের নাস্তা তৈরি করি। তো চিকন করে একদম আলু কুচি করে দিয়েছে, আর রুটি বানাবে, মানে আমি সহ আর কি, ঝাল পিঠা বানাবো, তো ও রুটি বেলে দিবে আর আমি পিঠাগুলি বানিয়ে নিব। দুজন না হলে পিঠা যখন বানানো হয় তখন একজনের জন্য অনেক বেশি বার্ডেন হয়ে যায়, কষ্ট হয়ে যায়, এই জন্য দুজন হলে সুবিধা হয় আর কি। তো আমি হালকা ভেজে নিয়েছিলাম পেঁয়াজ রসুনগুলি, অনেক বেশি যে ভেজেছি তা না। তারপরে আলু কুচিগুলি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু জিরা ধনিয়া পাউডার দিয়েছি, আর লবণ, আর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে সামান্য একটু হলুদ দিয়েছিলাম, নেড়ে ছেড়ে এইভাবে রেখে দিয়েছি। এদিক দিয়ে একটু হালকা কুসুম গরম পানি করে আটাটা তৈরি করছি, আর রেহানাকে বলে দিচ্ছি আর কি কীভাবে করবে। তো আমি সামনে আছি, ও আটাটা করছে, আর এদিক দিয়ে ভাজিটা প্রায় 90% 95% হয়ে গেছে। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু তেলে আর কি, তারপরে দিয়ে দিব একটা ডিম ভেঙে। তো এখন আমার মনে হচ্ছে যে যে চিকেন ভেবেছিলাম বক্সে আছে, যেগুলি চিকেন ভেজে রেখেছিলাম, তো মুনতাসির এগুলি রোল বানিয়ে খেয়ে নিয়েছিল, যার কারণে কমে গেছে। তো এখন আলু বেশি মনে হচ্ছে, এই জন্য আলুটা উঠিয়ে নিচ্ছি। যদি দরকার হয় আলু দিয়ে শুধু এমনি রোল বানাবো, আর এমনি চিকেন তারপর ডিমের জন্য আলু বেশি, এর জন্য ওটা আলাদা করে নিয়েছি। তো এখন একটু ভালো করে সব কিছু মিক্স করে ভাজিটা সুন্দর করে করে মিক্স করে নেব আর কি। আর অনেক বেশি চাপাচাপি করে নাড়তেছি না, হালকা করে নাড়তেছি যাতে আলুগুলি ভেঙে না যায়। আর এখানে আমি একটু অপশনাল একটুখানি ম্যাগি মশলা ছিল সামান্য একটু, তো সেটা দিয়ে দিয়েছি, আর একটু নেড়েচেড়ে দিব, যেহেতু একটু বাচ্চারা খাবে, ওদের একটু মুখে টেস্টটা আনার জন্য আর কি। শেষ বাজি হওয়া, এখন আমি ওই যে রুটিগুলি দেখিয়ে দিব প্রথমে ওকে, রেহানাকে আর কি, এইভাবে ছোটো ছোটো করে পাতলা পাতলা করে বেলে দিতে। তো আমরা পরোটাটা যেভাবে করি সেভাবে করে নিয়েছি। হালকা একটু কুসুম গরম পানি, একটু তেল, একটু লবণ, পরিমাণ মতো লবণ আর কি দিয়ে, তো আটা দিয়ে করে নিয়েছি এটা। তো আমি ছোটো ছোটো করে একমোট করে নিয়ে নিয়েছি। আর এই তো আলু ভাজিটা এভাবে একদম জর্জরা হয়েছে, ঠান্ডাও হয়েছে এর ভিতর অলরেডি। আমি একটু লবণও চেক করছি এতক্ষণ পরে। তো রেহানাকে বললাম আমাকে এভাবে পাতলা করে বেলে দাও, আমি বানিয়ে নিব। দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তো রোল বানানো খুবই সহজ, সেটা আমরা সবাই জানি। মাঝখানে শুধু পুরগুলি দিয়ে দিচ্ছি, আর সাইড থেকে এভাবে একটু গুছিয়ে দিব। আর একটু পানি নিয়ে নিচ্ছি যাতে করে সাইডগুলি চাপ দিয়ে লাগিয়ে নিলে তখন আর খুলবে না আর কি। এইভাবে করে আমি রোলগুলি বানিয়ে নিচ্ছি। এই বাটিতে মানে চিকেন আর হচ্ছে ডিম দিয়ে ভাজা আলুর পুরগুলি দিয়ে যতগুলি হয় বাকিগুলি দিয়ে ওই যে আলু ভাজে আরও উঠিয়ে রেখেছি সেগুলি দিয়ে বানিয়ে নেব। আর যদি তাতেও না হয় তাহলে আমাদের সকালে ডাল ভুনা করেছিলাম, ওই ডাল দিয়ে একটু ডাল পুরি বানিয়ে নেব। তো এইভাবে এই পদ্ধতিতে করে নিচ্ছি আর কি। এর ভিতরে আমার রুটি মানে যেগুলি আলু ভাজা ছিল সেগুলি হয়ে গেছে চিকেন দেওয়া, তো আর বাকিগুলো ওই যে ডাল দিয়ে আমি একটু পুরি বানিয়ে নিচ্ছি এখন ভাজি খাওয়ার জন্য। ডাল ভাজি যেটা ডাল পুরি যেটাকে বলে আর কি। তো এটা একটু মোটা মোটা করে বেলে নেব। আর এখন আমি নর্মাল যে আলু ভেজে নিয়েছিলাম, ও রেহানা 2টা রুটি বেলে নিয়েছিল, তো সেগুলি দিয়ে নর্মাল আলু ভাজি করে এখন এগুলি ভেজে নেব। এগুলিতে এগুলি এখন খাওয়া হয়ে যাবে আর কি। তো ডালের পুরিগুলি এখন বানিয়ে নিচ্ছি আমি। তো ডাল শুধু বের হয়ে যাচ্ছে একটু ভিতর থেকে আর কি, তো আমি হালকাভাবেই করছি, তাও বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে আমি অন্যান্য সবগুলো করে নিয়েছিলাম। রেহানা আর এই ডালের পুরিগুলি বানাতে পারছিল না, ওর আরও বেশি বের হয়ে যায় এর জন্য। তো এর ভিতরে আমাদের বিকেলের নাস্তা রেডি হয়েছে। আর বাইরে অনেক মেঘ ধরেছে, একটু পরেই বৃষ্টি আসবে এরকম অবস্থা আর কি। তো
এই তো পুরিগুলি আস্তে আস্তে ভেজে নিচ্ছি, আর এখন দিয়ে দিব রোলগুলি, যেগুলি নর্মাল শুধু আলুর ফুড দেওয়া সেগুলি। তো এর ভিতরে আমার হাজব্যান্ডও এসেছে, আমি ভেবেছিলাম উনি আসবেন না, তো দেখলাম যে উনি এসছে, তো আসাতে আসলে খুশি হয়েছি, যেহেতু কষ্ট করে বানাচ্ছি, ঘরের কর্তা যদি খায় তখন আরও তৃপ্তি লাগে, কষ্টটা সার্থক মনে হয় আর কি। তো আমি একটু লাল লাল করে ভেজে নেব, ভিতরে ভালো করে ভাজা হলে খেতে ভালো লাগবে এরকম। তো রোল পুরি এগুলি আমি প্রথমে ভেজে নিচ্ছি আর কি। তো সাহেবকে একটু খেতে দিয়ে আসি, আর মুনতাসিরের ভিতরে চলে এসেছে পুরি খেতে। আমরা সবাই মিলে খাচ্ছি, আর বাকিগুলো রেহানা ভাজতেছে, ও খেয়ে ও চলে যাবে এই জন্য। তো এই তো আজকের বিকেলের নাস্তা এটাই হয়েছিল আর কি। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।